মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা চলছে, এখনো পর্যন্ত তোমাদের টেস্ট পরীক্ষা চলছে। আজকের আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সেরই এই একই সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্সেরই কিছু এসএ কিউ, সমস্ত অধ্যায় থেকে কিছু এসএ কিউ তোমাদের নজরে নিয়ে আসছি। তোমাদের তো সমস্ত অধ্যায়গুলো ভিডিও দেওয়াই আছে, তবুও আমি তোমার কাছে আজকের সমস্ত অধ্যায়গুলো থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদের কাছে রাখছি। তোমরা একবার করে শুনে যাও এবং তোমরা যারা ভিডিও দেখোনি কিংবা পাওনি, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা নোট করে নিও। কিছু প্রশ্ন উত্তরগুলো আমরা একটু পড়ে নিই। তোমাদের প্রথম চ্যাপ্টার হলো আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক থেকে কোনো এসএ কিউ থাকে না। 5-এর অধ্যায় থেকেও তোমাদের কোনো এসএ কিউ থাকে না, এবং 8-এর অধ্যায় থেকে তোমাদের কোনো এসএ কিউ থাকে না। 1, 5, 8 এই তিনটি অধ্যায় থেকে তোমাদের কোনো এসএ কিউ থাকে না। তাহলে তোমাদের 2, 3, 4, 6, 7 আর 9, 10 এই কটি চ্যাপ্টার থেকে তোমাদের এসএ কিউ থাকে। তার মধ্যে থেকে নবম এবং দশম লাস্টের এই দুটি চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। এর থেকে 3টে থেকে 4টে করে প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের থেকে থাকে। এসব প্রথমে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আমি রেখেছিলাম তোমাদের দেওয়া রয়েছে, দেখবে। যেমন দুটি অ্যাব্রিভিয়েশন রয়েছে। নাম এর পুরো কথাটি কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট। তারপরে দেখো আরেকটি আছে, ন্যাটো এর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। কত সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? 1955 সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপরে দেখো পরের প্রশ্নটি, একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। উল্লেখযোগ্য যে নীতিটি হলো, প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা জ্ঞাপন করা বা প্রদর্শন করা। কি বললাম? যে পঞ্চশীল নীতিগুলির মধ্যে উল্লেখযোগ্য নীতিটি হলো প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা এবং পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি পরস্পরের বা পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করা। কিউবার সংকট কবে দেখা যায়? 1962 খ্রিস্টাব্দে কিউবার সংকট দেখা যায়। ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো জোট নিরপেক্ষতা। জাতীয় ক্ষমতা কাকে বলে? দেখো, জাতীয় ক্ষমতা বলতে নিজের জাতীয় স্বার্থ ও নীতি অনুসারে অন্য রাষ্ট্রের নীতি নির্ধারণের ওপর প্রভাব খাটানোর ক্ষমতাকে বলা হয় জাতীয় ক্ষমতা। জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? কোন একটি রাষ্ট্রের কর্মপদ্ধতি এবং বিকাশ নীতি যার ভিত্তিতে গঠিত হয় তাকে জাতীয় স্বার্থ বলে। জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? পণ্ডিত জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রসূত। জোট নিরপেক্ষতা নীতি জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রসূত। সুয়েজ সংকট কবে দেখা যায়? সুয়েজ সংকট 1956 খ্রিস্টাব্দে যায়। আচ্ছা, দেতাত বলতে কি বোঝো? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাত বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন এই দুটি দেশের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব হয়েছিল, এই পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টি হলো দেতাত নামে পরিচিত, বা বাতাবরণ সৃষ্টিকে দেতাত বলা হয়। দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? দেতাতের অর্থ হলো উত্তেজনা প্রশমন করা এবং যে বন্ধুত্বটা ছিল সেই বন্ধুত্বের পুনরুদ্ধার করা, ফিরিয়ে আনা। অন্যদিকে ঠান্ডা লড়াই হলো এমন একটা পরিস্থিতি বোঝায় যুদ্ধ নয় এবং শান্তিও নয়, ভিতরে ভিতরে তাদের মধ্যে একটা শত্রুতা। প্রশ্ন ছিল তোমাদের, বহু মেরুতা বলতে কি বোঝো? আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটা পরিস্থিতিকে বোঝায় যেখানে কেন্দ্রের 2-এর বেশি ক্ষমতা থাকে, যা আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করে এবং নিয়ন্ত্রণ করে। আচ্ছা, G77 বলতে কি বোঝো? জাতিসংঘের গ্রুপ অফ 77 উন্নয়নশীল দেশগুলির একটি জোট, যা এর সদস্যদের মানে যে দেশগুলি আছে সদস্যদের সম্মিলিত অর্থনৈতিক স্বার্থের প্রচার এবং জাতিসংঘে একটি যৌথ আলোচনার ক্ষমতা তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। জেনেভাতে সদর দপ্তরের সংস্থাটি 77 অর্থাৎ 77 জন প্রতিষ্ঠাতা সদস্য ছিল, কিন্তু পরে এটি 134টি সদস্য দেশে বিস্তৃত হয়েছে। পঞ্চশীল নীতি কে ঘোষণা করেন? পঞ্চশীল নীতি ঘোষণা করেন জওহরলাল নেহেরু। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো।
আন্তর্জাতিক ব্যবস্থার গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য এখনো জোট নিরপেক্ষতার প্রয়োজনীয়তা আছে। এটি হলো একটি জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিক। আচ্ছা, এনআইইও এর পুরো নাম কি? এটি আসলে কি? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, এনআইইও, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। এটি একটি নতুন আন্তঃনির্ভরশীল অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক ঔপনিবেশিকতা এবং নির্ভরশীলতার অবসান ঘটাতে উন্নয়নশীল দেশগুলির পক্ষ থেকে প্রস্তাবিত একটি সেট। তারপরে দেখো সল্ট, SALT এর পূর্ণ রূপ কি বা পুরো নাম কি? SALT এর পুরো নাম হলো স্ট্র্যাটেজিক এরিনস, ARINS, এরিনস লিমিটেশন ট্রিটি টক্স, স্ট্র্যাটেজিক এরিনস লিমিটেশন ট্রিটি টক। চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? 1946 সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন চার্চিল। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল শান্তির অনুকূলে একটা পরিমণ্ডল গড়ে তোলা, শান্তির অনুকূলে একটা পরিমণ্ডল গড়ে তোলা। পরে চলে এসো তৃতীয় অধ্যায়। তোমাদের তৃতীয় অধ্যায় সব প্রশ্ন উত্তর বলা সম্ভব হবে না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, আমি প্রশ্নগুলি পড়ে যাচ্ছি। দেখো তৃতীয় অধ্যায়ে তোমাদের ছিল সুয়েজ সংকট কবে দেখা যায়? সুয়েজ সংকট 1956 খ্রিস্টাব্দে দেখা যায়। পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? এটা খুব ভালো প্রশ্ন। তারপরে সিটিবিটি কি? সিটিবিটি হলো জাতিপুঞ্জের ব্যবস্থায় পূর্ণাঙ্গ আণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল জাতীয় স্বার্থানুযায়ী স্বাধীন নীতির অনুসরণ করা। তারপরে দেখো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। এটা তো আগে হলো মনে হচ্ছে। শান্তিপূর্ণ সহাবস্থান হলো একটি পঞ্চশীল নীতি। সাপটা এর পুরো নাম কি? সাপটা, SAPTA, সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এটা হলো সাপটা। ভারতের পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য লেখো। ভারতের পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য হলো শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা ও যুদ্ধ পরিহার করা। শান্তিপূর্ণ উপায়ে দুই দেশের মধ্যে যে বিরোধ মীমাংসা এবং যুদ্ধ পরিহার করা। সার্কের পুরো নাম কি? এটা সবাই জানো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তারপরে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1985 খ্রিস্টাব্দে 7-8 ডিসেম্বর বাংলাদেশে ঢাকাতে অনুষ্ঠিত হয়। 1985 খ্রিস্টাব্দে 7-8 ডিসেম্বর বাংলাদেশে ঢাকাতে অনুষ্ঠিত হয়। সার্কের একটি উদ্দেশ্য লেখো। সার্কের একটি উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ায় মানুষের কল্যাণ সাধন করা ও তাদের জীবনযাপনের মান উন্নয়ন করা, কল্যাণ সাধন করা এবং জীবনযাপনের মান উন্নয়ন করা। ভারতের পররাষ্ট্রনীতির যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। ভারতের পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য হলো প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সদ্ভাব ও সম্প্রীতি বজায় রাখা। ভারতের জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? এটি হলো জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত। একই প্রশ্ন রয়েছে এতে। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? পরমাণু নীতির মূল কথা হলো প্রথম আঘাত নয়, অর্থাৎ নো ফার্স্ট স্ট্রাইক। পররাষ্ট্রনীতি কি? পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। তারপরে গ্যাট এর পুরো নাম কি? গ্যাট এর পুরো নাম হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। পররাষ্ট্রনীতির নির্ধারক বলতে কি বোঝো? সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দেন? সার্ক গঠনের প্রস্তাব প্রথম দেন জিয়াউর রহমান। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের প্রথম প্রস্তাব দেন। সার্কের যে কোনো 4টি সদস্য রাষ্ট্রের নাম: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। তারপর দেখো ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের লেখককে কেনেথ ওয়াল্টেজ। কমনওয়েলথ কি? কমনওয়েলথ হলো স্বাধীন রাষ্ট্রগুলির এক স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। ফিসা এর পুরো নাম কি? ফিসা এর পুরো নাম হলো ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস অ্যাক্ট। সিআই এর পুরো নাম কি? সিআই এর পুরো নাম হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। গ্যাট এর অর্থ কি? গ্যাট এর পুরো নাম কি? গ্যাটের তো পুরো নাম হলো, গ্যাট কথাটির অর্থ হলো শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ একটি আইনি চুক্তি। এর উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করে তোলা। হু এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপরে চলে এসো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলি: সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠাতার নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জের গঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো। তখন 59টি সদস্য রাষ্ট্র ছিল। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটিতে পালন করা হয়? 24শে অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে হয়? প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি অঙ্গ আছে? সম্মিলিত জাতিপুঞ্জের 6টি অঙ্গ আছে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি ধারা আছে? প্রায় 111টি ধারা আছে। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো। যেগুলো 2-3 লাইন একটু বড় বড়, বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আমি তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো প্রদান করার অর্থ কি? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মার্ক করবে। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে কোনো একটি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো। তারপরে দেখো, নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে? শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি কোন সালে গৃহীত হয়? সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির কাজ কি? আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত? আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত? আচ্ছা, সাধারণ সভায় একটি রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জের 2টি উদ্দেশ্য লেখো। ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এফএও এর পুরো নাম কি? এফএ এর পুরো নাম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আইএমএফ এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইবিআরডি এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগ ভি লি। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভি লি। হু এর পুরো নাম কি? এটা তো আগে হলো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটি গেল তোমাদের 4র্থ অধ্যায়, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ। এরপর চলে এসে 6ষ্ঠ অধ্যায়। 5ম অধ্যায় তোমাদের নেই। 6ষ্ঠ অধ্যায় কয়েকটি আমি পড়ে যাচ্ছি, আর প্রশ্নের উত্তর বলা সম্ভব হবে না, আমি তোমাদের ভিডিও আকারে তুলে দেবো। ভিডিওর মধ্যে আমি তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে একটি পার্থক্য লেখো। স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? বর্তমানে আইনসভার ক্ষমতা হ্রাসের একটি কারণ লেখো। এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে? বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 0 আর কাকে বলে? মার্ক করো, খুব ভালো প্রশ্ন। 0 আর কাকে বলে? ছাঁটাই প্রস্তাব কয় প্রকার? নাম সর্বস্ব শাসক বলতে কি বোঝায়? এটাও ইম্পর্টেন্ট আছে, ভালো প্রশ্ন। নাম সর্বস্ব শাসক বলতে কি বোঝায়? আমলাতন্ত্রের 2টি ত্রুটি উল্লেখ করো। এটিও ভালো প্রশ্ন। আমলাতন্ত্রের 2টি ত্রুটি। লাল ফিতের বাঁধন বলতে কি বোঝো? এটিও ভালো প্রশ্ন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির 2টি শর্ত উল্লেখ করো। এর 3টি শর্ত আছে, তাহলে 3টি শর্ত করে রাখবে। 3টি শর্ত কি কি? সরকারের কোন বিভাগ নীতি নির্ধারণ করে থাকে? এক কক্ষ বিশিষ্ট আইন বিভাগের সপক্ষে একটি যুক্তি দাও। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার 2টি পদ্ধতি উল্লেখ করো। প্রকৃত শাসক কাকে বলে? ভালো প্রশ্ন। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। রাজনৈতিক প্রশাসক বলতে কি বোঝো? এবং সরকারের কটি ভাগ ও কি কি? এটি তোমাদের 6ষ্ঠ অধ্যায়। এটি তোমাদের 6ষ্ঠ অধ্যায় গেল। আচ্ছা, 9ম অধ্যায় 10ম অধ্যায় তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। রিসেন্ট আমি তোমাদের ভিডিও দিয়েছি, 2টো অধ্যায় প্রশ্ন, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তাছাড়াও আমি তোমাদের কয়েকটি প্রশ্ন বলে দিচ্ছি। ভারতের সুপ্রিম কোর্টের 2টি লেখ উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গণ আদালতের কার্যাবলী কি? পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথার অর্থ কি? খুব ভালো প্রশ্ন। তারপরে দেখো, হাইকোর্টের এখতিয়ারভুক্ত 2টি প্রধান বিচারের এলাকা উল্লেখ করো। এরপরে দেখো, মিশা MISA এর পুরো কথাটি কি? হাইকোর্টের মূল এলাকা কি? আচ্ছা, প্রতিষেধ কথাটির অর্থ কি? প্রতিষেধ কথাটির অর্থ কি? তারপরে দেখো, হাইকোর্টের বিচারপতিদের 2টি যোগ্যতা। সুপ্রিম কোর্টের এলাকাগুলি কি কি? সুপ্রিম কোর্টের এলাকাগুলি কি কি? তারপরে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা তৈরি করে রাখবে। বন্দি প্রত্যক্ষীকরণের অর্থ কি? বন্দি, খুব ইম্পর্টেন্ট। সংবিধান কোন ধারায় প্রত্যেক রাজ্যে হাইকোর্ট স্থাপনের কথা বলেছে? সংবিধানের কোন ধারায় প্রত্যেক রাজ্যে হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে? এটা 214 নম্বর ধারা। আচ্ছা, 10ম অধ্যায় দেখো, গ্রাম সভা কাকে বলে? এগুলো জানো। গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তাকে? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে ও কি কি? পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের কত আসন সংরক্ষিত থাকে? এটা 50%। গ্রাম পঞ্চায়েত সভায় কে সভাপতিত্ব করেন? ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয়? ক্ষুদ্র জেলা শাসক SDO কে বলা হয়, অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার কে বলা হয়। আচ্ছা, মহকুমা শাসকের যে কোনো 2টি কাজ উল্লেখ করো। তারপরে জেলা পরিষদের যিনি সর্বোচ্চ পদে থাকেন তার নাম কি? তারপরে স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? প্রশ্নটি ভালো। ব্লক উন্নয়ন আধিকারিকের যে কোনো 2টি কাজ উল্লেখ করো। জেলা শাসকের 2টি কাজ উল্লেখ করো। গ্রাম পঞ্চায়েতের যে কোনো 2টি কাজ উল্লেখ করো। তারপরে পঞ্চায়েত সমিতির 2টি কাজ উল্লেখ করো। এগুলো তোমরা করে রাখবে। আর তার মধ্যে একটি প্রশ্ন আছে, ন্যায় পঞ্চায়েত কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, ন্যায় পঞ্চায়েত কাকে বলে? এবং পৌরসভার 2টি আবশ্যিক কাজ, পৌরসভার 2টি আবশ্যিক কাজ উল্লেখ করো।
এই ছিল তোমাদের মোটামুটি এই প্রশ্নগুলি তোমরা দেখবে। আমি ভিডিও তোমাদের তো পার্ট পার্ট করে অধ্যায় ভিত্তিক আমি তোমাদের দিয়ে দিয়েছি, এবং একই সঙ্গে আজকে তোমাদের প্রশ্নগুলো বলে দিলাম, এবং সমস্ত অধ্যায়গুলির ভিডিও আমি তোমাদের এই ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেবো। এর মধ্যে থেকে যেগুলো মার্ক করতে বললাম সেগুলো একটু ভালো করে দেখে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে কালকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী আরো গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনগুলির জন্য তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।